মার্টিন লুথার কিং জুনিয়র এবং লক্ষ্মী ওরাও ভৌগোলিক দূরত্ব এবং সময়ের ব্যবধান থাকলেও তাদের লড়াইয়ের প্রেক্ষাপট এবং উদ্দেশ্যের মধ্যে এক গভীর গভীর মিল খুঁজে পাওয়া যায়। নিচে সেই সাদৃশ্যগুলো তুলে ধরা হলো। পদ্ধতিগত বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মার্টিন লুথার কিং লড়েছিলেন কৃষ্ণাঙ্গদের উপর চাপিয়ে দেওয়া জিম ক্রো আইনের বিরুদ্ধে। অন্যদিকে লক্ষ্মী ওরাও এবং তাঁর সঙ্গীরা লড়েছিলেন আসামের চা শ্রমিক আদিবাসীদের তফসিলি উপজাতি এসটি মর্যাদার দাবিতে। 1955 সালের 1 ডিসেম্বর রোজা পার্কসের সেই সাহসী পদক্ষেপটি কেবল একটি আসন ছেড়ে না দেওয়ার বিষয় ছিল না, বরং এটি ছিল দশকের পর দশক ধরে চলা জাতিগত বৈষম্যের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ। সেই সময় আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে জিম ক্রো নামক অত্যন্ত বৈষম্যমূলক আইন প্রচলিত ছিল। বাসের ক্ষেত্রে সেই আইনটি যেভাবে কাজ করত, নির্দিষ্ট এলাকা বাসের সামনের দিকের আসনগুলো কেবল শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত থাকত এবং পেছনের আসনগুলো কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত ছিল। অলিখিত নিয়ম, যদি শ্বেতাঙ্গদের জন্য নির্ধারিত আসনগুলো পূর্ণ হয়ে যেত, তবে মাঝখানের সারিতে থাকা কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের উঠে গিয়ে শ্বেতাঙ্গদের বসতে দিতে হতো। চালকের ক্ষমতা, বাসের চালকদের পুলিশি ক্ষমতা দেওয়া ছিল যাতে তারা এই পৃথকীকরণ নীতি কার্যকর করতে পারেন। সেদিন ঠিক কি ঘটেছিল? রোজা পার্কস যখন বাসে ওঠেন তখন তিনি কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত আসনেই বসেছিলেন, কিন্তু বাসটি পূর্ণ হয়ে যাওয়ার পর যখন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তখন চালক জেমস ব্লেক রোজা পার্কস সহ 4 জন কৃষ্ণাঙ্গ যাত্রীকে আসন ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বাকি 3 জন উঠে দাঁড়ালেও রোজা পার্কস শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে না বলে দেন। কেন তিনি আসন ছাড়েননি? পরবর্তীতে নিজের আত্মজীবনীতে রোজা পার্কস লিখেছিলেন যে তিনি শারীরিকভাবে ক্লান্ত ছিলেন না, যা অনেকে মনে করেন, বরং তিনি নত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন যে শুধুমাত্র গায়ের রঙের কারণে একজন মানুষকে এভাবে অসম্মান করার প্রথা বন্ধ হওয়া উচিত। এই একটি ঘটনার সূত্র ধরেই বিখ্যাত মন্টগোমেরি বাস বয়কট আন্দোলন শুরু হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের সিভিল রাইটস মুভমেন্ট ভিত্তি স্থাপন করেছিল। 20 নভেম্বর 2007 তারিখে আসামের গুয়াহাটির বেলতলায় একটি অত্যন্ত মর্মান্তিক এবং ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল, যা ভারতের মানবাধিকার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত। সেই দিন মূলত যা ঘটেছিল, আন্দোলনের পটভূমি আসামের চা শ্রমিক সম্প্রদায়ভুক্ত আদিবাসীরা, যাদের মধ্যে সাঁওতাল, মুন্ডা, ওরাও সহ অন্যান্য জাতিগোষ্ঠী ছিল, তাদের দীর্ঘদিনের দাবি তফসিলি উপজাতি এসটি মর্যাদার দাবিতে গুয়াহাটির বেলতলায় একটি বিশাল মিছিলের আয়োজন করে। লক্ষ্মী ওরাও ছিলেন সেই মিছিলে অংশগ্রহণকারী একজন তরুণী। হিংসার সূত্রপাত, মিছিলটি যখন বেলতলা এলাকা দিয়ে যাচ্ছিল তখন স্থানীয়দের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়। লক্ষ্মী ওরাও ওপর নিগ্রহ, এই সংঘর্ষের মাঝেই একদল উন্মত্ত জনতা লক্ষ্মী ওরাও ওপর হামলা করে। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে তাকে চরম লাঞ্ছিত করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয়। সেই ঘটনার ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি, এই দাঙ্গায় একজন আদিবাসী কিশোর নিহত হন এবং প্রায় 250 জনেরও বেশি মানুষ আহত হন। দোকানপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফলাফল, এই ঘটনার প্রতিবাদে সারা ভারতের আদিবাসী সমাজ গর্জে ওঠে। লক্ষ্মী ওরাও পরবর্তীতে আদিবাসী অধিকার আন্দোলনের এক সাহসী প্রতীকে পরিণত হন। তিনি দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যান এবং আদিবাসীদের সম্মানের জন্য সোচ্চার হন। এই ঘটনাটি আসামের রাজনীতিতে এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকারের লড়াইয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বেদনাদায়ক মোড় হিসেবে চিহ্নিত হয়ে আছে। মার্টিন লুথার কিং জুনিয়র এবং লক্ষ্মী ওরাও ভৌগোলিক দূরত্ব এবং সময়ের ব্যবধান থাকলেও তাদের লড়াইয়ের প্রেক্ষাপট এবং উদ্দেশ্যের মধ্যে এক গভীর গভীর মিল খুঁজে পাওয়া যায়। নিচে সেই সাদৃশ্যগুলো তুলে ধরা হলো। পদ্ধতিগত বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মার্টিন লুথার কিং লড়েছিলেন কৃষ্ণাঙ্গদের উপর চাপিয়ে দেওয়া জিম ক্রো আইনের বিরুদ্ধে। অন্যদিকে লক্ষ্মী ওরাও এবং তার সঙ্গীরা লড়েছিলেন আসামের চা শ্রমিক আদিবাসীদের তফসিলি উপজাতি এসটি মর্যাদার দাবিতে, যা মূলত তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার একটি দীর্ঘস্থায়ী প্রশাসনিক অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ ছিল।
ব্যক্তিগত সাহসিকতা থেকে গণ আন্দোলন রোজা পার্কসের একটি না, যেমন মার্টিন লুথার কিংকে মন্টগোমেরি বাস বয়কটের মাধ্যমে বিশ্বমঞ্চে নিয়ে এসেছিল, তেমনি বেলতলার সেই মর্মান্তিক ঘটনার পর লক্ষ্মী ওঁরাওয়ের ছবি ও তার ঘুরে দাঁড়ানোর মানসিকতা পুরো ভারতের আদিবাসী সমাজকে তাদের আত্মপরিচয় ও অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ করেছিল। মানবিক মর্যাদার লড়াই। ডক্টর কিংসের মূল কথা ছিল গায়ের রঙের ভিত্তিতে নয়, বরং মানুষের চরিত্রের গুণ বিচারে তাকে সম্মান দেওয়া হোক। লক্ষ্মী ওঁরাওয়ের ক্ষেত্রেও বিষয়টি ছিল সম্মান ও আত্মমর্যাদার। প্রকাশ্য রাস্তায় লাঞ্ছিত হয়েও তিনি যেভাবে ভেঙে না পড়ে লড়াই চালিয়ে গেছেন তা প্রমাণ করে যে লড়াইটি কেবল রাজনৈতিক ছিল না, বরং তা ছিল একজন মানুষের মৌলিক মানবিক অধিকার ও মর্যাদা রক্ষার। অহিংসা বনাম রাষ্ট্রীয় বা সামাজিক নিপীড়ন উভয় ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষ যখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে চেয়েছেন, তখনই তাদের ওপর কঠোর দমন পীড়ন নেমে এসেছে। মার্টিন লুথার কিংকে কারাগারে যেতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, তেমনি লক্ষ্মী ওঁরাওকেও অসহনীয় শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। অধিকার আদায়ের দীর্ঘ পথ। মার্টিন লুথার কিংয়ের লড়াই আমেরিকার নাগরিক অধিকার আইন সিভিল রাইটস অ্যাক্ট পাশ হতে সাহায্য করেছিল। একইভাবে লক্ষ্মী ওঁরাও এবং তার আদিবাসী ভাই বোনদের সেই আন্দোলন উত্তর পূর্ব ভারতের পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবিকে নতুন মাত্রা দিয়েছে। এক কথায় বলতে গেলে দুজনেই সমাজের সবচেয়ে অবহেলিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং দেখিয়েছিলেন যে ভয়কে জয় করেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।